মনোময়বাবু আর তনু কোচবিহারে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটছে। মনোময়বাবু এখনো বুঝতে পারছেন না কোনটা সত্যি কোনটা মিথ্যে। এরই মাঝে মনোময়বাবু একদিন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু আসলে শরীর খারাপ নাকি কোনো অশুভ শক্তি মনোময়বাবুর পিছনে হানা দিচ্ছে। শুরু হচ্ছে আজকের গল্প, অভিশপ্ত ডায়েরি, চতুর্থ পর্ব। একটা হিসিস শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা কেবলই দূরে যাচ্ছে আর কাছে আসছে। হঠাৎই মনের মধ্যে দমকা হাওয়ার মতো এক জোরালো ভয় আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। ঘরে কি তাহলে সাপ ঢুকলো? এই প্রাণীটার সাথে আমার ভয়ের সম্পর্ক বহু বছরের। একাদশ শ্রেণীতে পড়াকালীন একবার স্কুল থেকে সুন্দরবন বেড়াতে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস অঙ্কের স্যার সাপটাকে দেখে ফেলেছিল, না হলে ভগবানেরও সাধ্য ছিল না যে আমায় সেই বিপদ থেকে রক্ষা করে। এই সাপটা দেখার জন্য চারিদিকে তাকাতেই দেখি ঘরে এখন আর দিনের আলো নেই, তার বদলে দুটো ক্ষীণ আলোর বাতি জ্বলছে, যার জন্য ঘরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তনুও তো কোথাও নেই। এদিকে শব্দটার মাত্রা ধীরে ধীরে বাড়ছে। তাহলে কি প্রাণীটা আমার আশেপাশে কোথাও আছে? এবার কি হবে? বিছানায় টেবিলটায় আমার মোবাইলটা রাখা ছিল। ভাবলাম তনুকে ফোন করে কাউকে ডেকে নিয়ে আসার কথা বলি, কিন্তু একই, আমার হাত যে কিছুতেই নড়ছে না, এমনকি শরীরের কোনো অঙ্গকেও নাড়াতে পারছি না। অনেক চেষ্টা করলাম, কিন্তু সব চেষ্টাই বিফলে গেল। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তার সর্বশক্তি দিয়ে আমাকে বিছানার সাথে চেপে রেখে দিয়েছে। তাহলে আর ফোন করে তনুকে ডাকা সম্ভব নয়। আমি বরং জোরে চিৎকার করি, সেক্ষেত্রে কেউ না কেউ আমার গলার আওয়াজ তো শুনতে পারবে। কিন্তু আমার দুর্ভাগ্য এতটাই চরমে পৌঁছেছে যে আমার শরীরের মতো গলার আওয়াজটাও অচল হয়ে গেছে। বাইরে থেকে আমাকে নিশ্চল মনে হলেও শরীরের ভেতর ক্রমাগত এক অস্বাভাবিক যুদ্ধ হয়ে চলেছে নিজেকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু প্রতিবারই কোনো এক অদৃশ্য অদম্য শক্তির কাছে হেরে যাচ্ছে। হঠাৎই ঘরের দরজাটা সজোরে খুলে গেল। দেখলাম একটা ঝোড়ো হাওয়া ঘরে ঢুকে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। দরজা জানালাগুলো বারবার বন্ধ হচ্ছে আর খুলছে। ওহ, সে কি আওয়াজ! মনে হচ্ছিল এই বুঝি আমার কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বেরিয়ে যাবে। এদিকে কান দুটোকেও চেপে ধরতে পারছি না। কি যে শারীরিক আর মানসিক অত্যাচার চলছিল সে বলে বোঝাতে পারবো না। কয়েক সেকেন্ড এরকম চলার পর যেন সবকিছু হঠাৎই থেমে গেল। সব চুপ, আর কোনো শব্দ নেই। সেই হিস হিস শব্দটাও আর হচ্ছে না। এই সব কীর্তিকলাপের জন্য ডিসেম্বরের কনকনে ঠান্ডাতেও আমার শরীর ঘামে ভিজে গেছে। গায়ের উপর থেকে যে কম্বলটা সরাবো সেটাও সম্ভব হচ্ছে না। আগের মতোই আমার শরীর সেই অদৃশ্য শক্তিটার কাছে হাড় মেনে অসাড় হয়ে পড়ে রইল। হঠাৎই এক কান্নার আওয়াজ সমস্ত নিস্তব্ধতা ভেঙে আমার কানে এসে পৌঁছল। আওয়াজটা বেশ ক্ষীণভাবে আসছে। সেটা ভালো করে শোনার চেষ্টা করলাম। বুঝতে পারলাম কোনো একটা মেয়ে কাঁদছে, কিন্তু কে কাঁদছে আর কেনই বা কাঁদছে? এই বাড়িতে তো তনু ছাড়া আর অন্য কোনো মেয়ে মানুষ নেই। তাহলে কি তনু কাঁদছে? কেন কাঁদছে? কি হয়েছে ওর? কোনো বিপদে পড়ল? এটা আমার মনে হতেই আমার শরীর এক অসীম উত্তেজনায় ছটফট করে উঠল, কিন্তু তার কোনো কিছু বাইরে প্রকাশ পেল না। মনে মনে ভাবলাম যে করে হোক এই বিছানা ছেড়ে উঠতে হবে, তনুর কাছে পৌঁছতেই হবে। আমি আমার সর্বশক্তি দিয়ে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সেই অদৃশ্য শক্তিটার কাছে জিততে পারলাম না। এমন সময় কম্বলের ভেতর কিছুর একটা নাড়াচাড়া অনুভব করলাম, যার অবয়বটা কম্বলের বাইরে ফুটে উঠেছে। দেখে কিছু বোঝার উপায় নেই সেটা কি, অথচ তার স্পর্শ বরফের মতো ঠান্ডা। তবে সেটা কিন্তু সাপের মতো নয়, আকারে বেশ বড়, যা হামাগুড়ির মতো ধীরে ধীরে আমার মাথার দিকে উঠে আসে। সেই মুহূর্তে আতঙ্ক, উত্তেজনা
সব কিছু মিলিয়ে এমন এক মানসিক অবস্থা তৈরি হয়েছে যে আমার হার্টবিটের রেট যেন প্রায় 10 গুণ বেড়ে গিয়েছে বলে মনে হলো, যার আওয়াজ পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। সেই অবয়বটি এখন আমার মাথা থেকে প্রায় 1 হাতের দূরত্বে রয়েছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি তাকে দেখতে পারব। এই অজানা বিপদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। একটা কিছু ভয়ানক ঘটতে চলেছে বুঝতে পেরেও কিছু করে উঠতে পারছি না। নিজেকে এতটা অসহায় আগে কখনো মনে হয়নি। ভয় আর উত্তেজনার পারদ এতটাই বেড়ে গেছে যে নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। এমন সময় সেই মুহূর্তটা এসে হাজির হলো, যেই মুহূর্তে কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো সেই অপার্থিব ভয়ঙ্কর মুখ। ধপধপে সাদা চামড়ার মুখে অজস্র জায়গায় ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। চোখের মণি বলতে কিছু নেই, আর সেই চোখে এক পৈশাচিক হাসি নিয়ে যেন আমারই দিকে তাকিয়ে আছে। এই বীভৎস মুখটা যখন ধীরে ধীরে আমার মুখের ঠিক উপরে চলে আসবে, তখন তার মুখ থেকে বেরিয়ে আসা রক্ত আমার মুখের উপর ফোঁটা ফোঁটা করে পড়তে লাগলো। তাতে আমার মুখ যেন রক্তে ভেসে যাচ্ছে। এরকম একটা সাংঘাতিক উত্তেজনাময় পরিস্থিতিতে আমি একেবারেই নিশ্চল। তবে কি এই সেই অদৃশ্য শক্তি যা এখন আমার সামনে দৃশ্যমান? এমন সময় হঠাৎ সে বিশাল বড় হাঁ করে আমায় প্রায় গিলতে আসলো, আর তখনই চোখ বন্ধ করে প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কিছুমাত্র গোঙানির আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ বের হলো না। আর ঠিক সেই সময় আমার মনে হলো কেউ যেন আমায় ধাক্কা দিচ্ছে আর বলছে, এই কি হলো, এরকম করছো কেন, কি হয়েছে তোমার, এই যে। আমি তাড়াতাড়ি চোখ মেললাম, দেখলাম সামনে আর সেই বীভৎস মুখটা নেই। সাথে সাথে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমি তো দিব্যি উঠে বসতে পারছি। হাত পাগুলোকেও নাড়াতে কোনো সমস্যা হচ্ছে না। আমি তো এখন পুরোপুরি স্বাভাবিক। সেই অসাড় ভাবটাও আর শরীরে নেই। তবে আমি এখন রীতিমতো হাঁপাচ্ছি। এতক্ষণ ধরে অস্বাভাবিক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হওয়ায় মনের উপর খুব চাপ পড়েছে। এমন সময় হঠাৎ আমার কাঁধে হাত রেখে কেউ আমায় বলছে, এই কি গো, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আমি পাশে তাকিয়ে দেখি তনু বেশ উদ্বিগ্ন হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার সে আমায় বলল, কি হয়েছে বলবে তো? মনে মনে ভাবলাম, তনুকে কি সত্যিটা বলা উচিত? ও সবটা শুনলে ভীষণ ভয় পেয়ে যাবে। না না, শুধু শুধু ওকে ভয় পাইয়ে কোনো লাভ নেই। এমনকি আমি এটাও জানি না যে এতক্ষণ ধরে আমার সাথে যা ঘটলো সেগুলো সত্যি না মিথ্যা। তনু এবার হঠাৎ বিরক্ত হয়ে বলল, আরে চুপ করে আছো কেন, কিছু বলবে তো নাকি? আমি পরিস্থিতিটাকে একটু হালকা করার জন্য সামান্য হেসে নিয়ে বললাম, ও ও কিছু না, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখেছিলে? আরে তেমন কিছু নয়, তুমি এখন এসব ছাড়ো, আগে বলো এখন কটা বাজে। ঘরের পূর্ব দিকের দেওয়ালে একটা ঘড়ি টাঙানো ছিল। সেটা খুব পুরনো হলেও এখনো সময়ের সঠিক হিসাব দিয়ে যাচ্ছে। সেটার দিকে তাকিয়ে তনু বলল, 7টা 30 বাজে। আমি অবাক হয়ে বললাম, বাপ রে, এর মধ্যে এত সন্ধে হয়ে গেল? হ্যাঁ, তুমি অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছ। তোমার শরীরটা খারাপ বলে আমি আর তোমাকে জাগাইনি। খাওয়া দাওয়া তো হয়নি তোমার। আমি বরং এক্ষুনি গিয়ে হরিশদাকে বলি আজ একটু তাড়াতাড়ি রাতের খাবারের ব্যবস্থা করতে। এই বলে তনু বেরিয়ে গেল। আমি সাথে সাথে মোবাইলটা নিয়ে অখিলেশকে ফোন করলাম, কিন্তু ফোনের ওপার থেকে একটা মেয়েলি যান্ত্রিক গলায় একটা কথা ভেসে এলো, The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। এরপর আরও কয়েকবার ফোন করে অখিলেশকে পাওয়া গেল না। আশা করছি এই পর্বটাও আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লাগে একটা লাইক আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে সেটা জানান। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।